দর্শক, শুরু করছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত টক শো। এই বিষয়টা হচ্ছে আমাদের এই যে আনন্দ ঘন যে পরিবেশটা তৈরি হয়েছে, একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটা নতুন দেশ পেয়েছি। এই দেশ আনার পেছনে যারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, রক্ত দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে, যাদের কষ্টের বিনিময়ে, যাদের এই জেলের বিনিময়ে আমরা এই নতুন দেশটা পেয়েছি, সেরকম একজন ছাত্র নেতার সাথে আমরা কথা বলছি। সে হচ্ছে মোহাম্মদ ওবায়দুল্লাহ নাঈম, সাবেক যুগ্ম সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আচ্ছা নাঈম, আপনি যখন এই আন্দোলনে অংশগ্রহণ করলেন এবং গ্রেফতার হলেন, সেটা কত তারিখের মধ্যে আপনি এই অংশগ্রহণ করলেন এবং গ্রেফতারটা হলেন কবে? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রূপসী বাংলা টিভির সকল দর্শকদের, যারা শুনছেন এবং যারা শুনবেন। আমাদের বিগত যে আন্দোলন ছিল, সেটা জুলাইয়ের প্রথম দিক থেকে যে আন্দোলনটা ছিল, ছাত্র এটা তো কোটার নিয়ে প্রথম শুরু হয়েছিল। তো এই আন্দোলনে প্রথম থেকেই আমরা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ছিলাম। আপনি জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 5 দশকের যে পথ চলা, ওই 5 দশকের পথ চলার যে ইতিহাসে আমরা কিন্তু প্রতিটি আন্দোলনেই ছাত্রদের সাথে আমরা একাত্ম প্রকাশ করেছি এবং রাজপথেও আমরা সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় এবারে যে আন্দোলনটা ছিল, সে আন্দোলনে আমরা ছিলাম। আপনি জানবেন, এই আন্দোলনের যে প্রথম শহীদ আবু সাইদ এবং দ্বিতীয় শহীদ যে হয়েছিলেন, সে কিন্তু আমাদের ছাত্রদল কর্মী এবং সে পোস্টেড, তার পদও ছিল। আচ্ছা, সে ওয়াসিম আকরাম চট্টগ্রাম মুরাদপুরে। হ্যাঁ, মুরাদপুরে। তো ওয়াসিম আকরামের যে চেতনাটা ছিল, ওয়াসিম আকরাম কিন্তু সে মৃত্যুর প্রায় 16 ঘন্টা আগে এরকম একটা স্ট্যাটাস দিছিল যে, সাধারণ শিক্ষার্থীদের পাশে আমাদের প্রাণের সংগঠন, আমি এর পরিচয়ে শহীদ হতে চাই। ওয়াসিম আকরামরা কিন্তু কথা রেখেছে। আর ওয়াসিম আকরামদের এই ধরনের বীরত্বপূর্ণ জীবন উৎসর্গের জন্যই কিন্তু আমরা যারা ছাত্রদলের অন্যান্য নেতা কর্মীরা ছিলাম, আমাদের হৃদয়ে এটা একটা আঘাত দিয়েছে, আমাদের একটা নতুন আন্দোলনে শক্তি সঞ্চার করেছে। তারই ধারাবাহিকতায় আমরা আন্দোলন যখন সামনের দিকে হাঁটি হাঁটি পা করে এগোচ্ছিল, আমি প্রথম দিকে, আপনি জানেন, আমি প্রথম দিকে একটা শুরু করতে চাই না। 16 তারিখ সম্ভবত, 16 তারিখে ওয়াসিম আকরাম মারা যাওয়ার পরে 17 তারিখ যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতার যে প্ল্যাটফর্ম ছিল, ওরা সম্ভবত সর্বাত্মক শাটডাউন দিয়েছিল। এই কর্মসূচিতে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সকল ধরনের, শুধু ছাত্রদল এরকম না, যত সংগঠন ছিল সব সংগঠনের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছিলেন, অংশগ্রহণের একটা নির্দেশনা দিয়েছিলেন। আমরা কিন্তু এই নির্দেশনা পেয়ে, আকরাম মারা যাওয়ার পরে এই নির্দেশনা পেয়ে আমরা সর্বাত্মকভাবে সর্বশক্তি নিয়োগ করে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমরা যেদিন ছাত্রদলের সর্বাত্মক শাটডাউন কর্মসূচির সমর্থনে ছাত্রদলের যে মিছিলটা হয়েছিল, সেটা ছিল ফকিরাপুল মোড় থেকে একটু সামনে কাঁচা বাজার যেখানে আছে, এখান থেকে আমরা মিছিল স্টার্ট করি। আনুমানিক 12:15 দিকে হবে, 12:15 দিকে আমরা মিছিল স্টার্ট করি। 1 মিনিটও মিছিল কিন্তু আমরা করতে পারি নাই, এর আগেই পুলিশ আমাদেরকে ধাওয়া দেয়। এটা বিগত 15 বছরে আমাদের সাথে যা হয়েছে তাই হলো। এটা তো আমরা তো আর অনেকেই এখানে নেতৃত্ব, যারা নতুন ভাবে আন্দোলন করছে, অনেকের কাছে এটা প্রথম হইতে পারে, কিন্তু আমাদের তো 15 বছরেই এটা ফেস করে আমরা অভ্যস্ত। পুলিশ কি করবে, কি জানবে, এটা আমরা মোটামুটি সবসময় অভ্যস্ত। তো আমরা শতাব্দী টাওয়ারের কাছে যাওয়ার আগেই পুলিশ আমাদের মিছিলে গুলিবর্ষণ, ছত্রভঙ্গ করে দেয়। তো যে যার মতো টিয়ার শেল দিলে তো আসলে এখানে দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না, যে যার মতো এলোমেলো আমরা চলে যাচ্ছিলাম। তো এইখানে সামনে থেকে তো পুলিশের ফোর্স আসছিল আমাদেরকে মিছিল ছত্রভঙ্গ করার জন্য। আর
পিছন থেকে হয়তো বা সিভিলের ডিবিও আমাদের এখানে ঢুকে পড়েছিল। তো ডিবি বেসিক্যালি আমাকে গ্রেফতার করে। আচ্ছা আচ্ছা, সবার মতো আমি সাদা পোশাকে যারা ছিল তারাই আপনাকে তারাই আমাকে গ্রেফতার করে। গ্রেফতার করে এইখানে দুইজন ছিল, একজন আরেকজনকে বলতেছিল যে স্যার আমরা ওকে টিমের কাছে হ্যান্ড ওভার করে দিই, মানে সামনে যারা আসতেছে তাদের কাছে আমাকে হ্যান্ড ওভার করে। তো ওরা তো এগ্রেসিভ মুডে ছিল ওই টাইমটাতে। আমাকে ধরার পর মানে নির্মম ভাবে একটা নির্যাতন করে, মানে অনেক ওই স্পটে টর্চারিং করে, অনেক টর্চারিং করে, মানে স্পটের মধ্যে 7-8 জন পুলিশ মনে হয়, আমার যেটা ধারণা 3-4 মিনিট বেদম পিটায়। তাতে আমার দুই পায়ে আমি বেশি ইনজিউর্ড হয়েছিলাম, শরীরও আছে লাথি দেয়। তো আমরা অসুস্থ হয়ে গেলেন ওখানে। অসুস্থ বলতে কি আসলে এটা আমি মনেই করতে মানে ভয় লাগে, এরকম একটা ব্যাপার। সিচুয়েশনটা আসলে আপনাকে বা দর্শকদেরকে বোঝানোর মতো না। তো আমি উঠে দাঁড়াতে পারতেছিলাম না। ঠিক এই সময়ই আমি যখন নিচে মানে ওদের আঘাতের কারণে আমি যখন নিচে পড়ে গেছিলাম, তখন আমি দেখতে পেলাম আমাদের আরেকটা সহযোদ্ধা ছোট ভাই, ও আমার পূর্ব পরিচিত, আমরা একসাথেই দীর্ঘ সময় ধরে রাজনীতি করছি। তেজগাঁও কলেজ ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন, ওকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। তা আমি ভাবতেছিলাম যে আমাকে তো মারলোই, ওকে কি এভাবেই মারবে, মানে এটা আমার সেও তো আমার সহযোদ্ধা, আমার কিন্তু এরকম মনে হইতেছিল। তো না পুলিশ দেখলাম যে আমাকে দৌড়াদৌড়ি করে, আমি দাঁড়াইতে পারতেছিলাম না, বারবার এইভাবে মানে দুদিক দিয়ে আমার দুই পাশ দিয়ে দাঁড় করানোর চেষ্টা করছিল। তো দাঁড়াইতে পারতেছিলাম না, পুলিশ মানে কোন রকম দৌড়াদৌড়ি করে আমাকে পুলিশের ভ্যানে তোলা, এবং মিনাজকেও আমার পরেই মিনাজকেও ভ্যানে তোলা হয়। ভ্যানে তোলার পরে আমি সেন্সলেস ঠিক না, কিন্তু প্রায় এরকম। আমি ওকে আমার পাশে বসানো হয়, এবার আমি আপনি যেভাবে পাশে বসছি পুলিশের ভ্যানে আমরা পাশে বসি। পাশে বসার পরে আমি ওর মানে ঘাড়ের মধ্যে আমার মাথা দিয়া আমি একটু রেস্ট মানে কমফোর্ট ফিল করতেছিলাম, ওর ঘাড়ে মাথা রাখলাম। তো আমাদের অ্যাটিটিউডটা কি ভাই এরকম ছিল যে আমি ওকে চিনি না, ও আমাকে চিনে না। আর যে গাড়িতে আমাদেরকে তোলা হয়েছিল ওই গাড়িতে আমরা তখন আরো তিনজন ছিল ছাত্র ধরে আনা হয়েছিল মতিঝিল থেকে। এদের দুইজনেই আমি পরে জানতে পারি, ওদের দুইজন ছিল এইচএসসি পরীক্ষার্থী, আর একজন ক্লাস 10-এ পড়তো। তো এইভাবে আমাদেরকে থানায় নেওয়া হলো। থানায় নেওয়ার পরে লকআপে দেওয়া হলো। আমাদেরকে মতিঝিল থানায়। আপনাদেরকে মতিঝিল। আমি আরেকটা জিনিস, একটা কথা বলে রাখি, আমাদের যে স্পট মানে মুরের ওই পার থেকে যাদেরকে ধরছিল মতিঝিলে, উল্টা থেকে হচ্ছে পশ্চিম পাশে হলো পল্টন। হ্যাঁ, এইখানে মিছিলে যাদেরকে আমাদেরকে ধরেছিল দুইটা থানাতেই নেওয়া হয়েছে এরকম। তো থানায় কি নেওয়া যাওয়ার পর কোন নির্যাতন? থানায় নেওয়ার পরে তার নির্যাতনের দরকার নাই, যা করার তো রাস্তায় করে ফেলছে, হয়ে গেছে। তো থানায় নেওয়ার পরে আমাদের ওই যে পুলিশের গাড়ি নিয়ে গিয়েছিল, আমাদেরকে থানায় নেওয়ার পরে আর এরা কেউ ছিল না টোটাল থানায়। মানে আমি আমার রুম থেকে, মানে এটা কি বলে, পুলিশ হেফাজত সেল, এটাকে বলে হাজতখানা, পুলিশের হাজত। এই হাজতখানা থেকে আমি যতটুকু দেখতেছিলাম যে অনলি 3 জন পুলিশকে আমি দেখতে পারছি। একজন হচ্ছে ডিউটি অফিসার ভিতরে ছিল, মানে এটা আমি যাওয়ার সময় দেখছি। আর একজন হচ্ছে মানে সেন্ট্রি আমার গেটের সামনে, আর একজন থানার যে মেইন গেট ওই গেটে। এর বাইরে হচ্ছে ছাত্রলীগের তৎকালীন মানে ওই এলাকার ছাত্রলীগের যে প্রেসিডেন্ট, ওরা তাদের লোকজন নিয়ে অবস্থান নিচ্ছিল। ওদের হাতে কি অস্ত্র ছিল? না, ওদের হাতে অস্ত্র ছিল না, কিন্তু ওরা অবস্থান ছিল, শক্ত অবস্থান ছিল। ব্যাপারটা এরকম, পুলিশ আমাদেরকে আন্দোলনের ছাত্রছাত্রীদেরকে দমনে গেছে, আর থানা পাহারা দিতেছে ছাত্রলীগ। আমার সব বাইরে। হ্যাঁ, তখন আসলো। এইভাবে সারাদিন গেল। আমাকে মনে হয় থানায় ঢুকানো হয়েছিল 12:30 বা 1:45-টার দিকে। তো সারাদিন খাবার দাবার, থানা নাই কেউ, আপনি কি খাবেন আর কি করবেন ওইগুলা তো বাদ, বা আপনার পায়ে ব্যথা, মানে ইনস্ট্যান্ট আমি কোনো কিছু করতে পারতেছিলাম। আপনার রাত 11টার দিকে ওরা সবাই আসে, থানায় আসে পুলিশ অফিসাররা ফুল স্টাফ, একবার থানা ভরপুর হয়ে যায়। তারা যখন আসার পরে 11:30টায় আমাকে ডাকা হয়, আমাকে এবং
মিন্নাসকে। আচ্ছা আর ওই যে তিনজন আরো স্টুডেন্ট ছিল, ওদেরকে সন্ধ্যার দিকে ছেড়ে দেওয়া হয়েছে, ওদের অভিভাবক আসছে বন্ড বন্ধ দিয়ে নিয়ে গেছে। স্কুল স্টুডেন্ট। হ্যাঁ, স্কুল স্টুডেন্ট আবার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল, ওই মানে একটা স্যাক্রিফাইস ওরা পাইছে। তো আমাদেরকে আমাদের দুইজনকে যখন ওসি রুমে নেওয়া হয়, ওসি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলো। ও এর মধ্যে একটু বলে রাখি, আমি কিন্তু যখন আমি এর আগে 2বার জেল কেটেছি, মানে ওই থানা পুলিশ এইগুলো তো আমার মানে একটা এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল। আর আমার সাথে যে ছোট ভাইটা ছিল ওর কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি একটা কথাই বলছি যে আমি তুই পরিচিত, আমরা ছাত্রদল করি, এই কথাটা এই মুহূর্তে এখানে স্বীকার করা যাবে না। যদি আমাদেরকে জুলাইও পিটায় আবার বা ওইরকম নির্যাতন করা হয়, আমরা ছাত্রদল করি, আপাতত এটা বলা যাবে না। কারণ আপনি জানেন এর আগেও কিন্তু বিভিন্ন এলাকায় ছাত্রদল পরিচয় পাওয়ার পরে ওই পুলিশ তো পিটাই, পরে আবার ছাত্রলীগেরও কিন্তু লক আপ খুলে দেওয়া হয়েছে তারা পিটাইছে, তারা পিটানোর জন্য। এইটা যাতে অন্তত আমাদের সাথে না হয়। আর ওইরকম সিচুয়েশনটা তো ভাই মানে এমন ছিল যে আপনি বুঝতেছেন না যে শেখ হাসিনা থাকবে না বা কিছু, ওই সময় চিন্তা করে যায়। আমরা তো 15 বছর একটা খারাপ অভিজ্ঞতা, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে তো আমরা পার করেছি। তো আমি ওকে এটা বলে দেওয়ার পরে ও আচ্ছা ঠিক আছে, আমরা এখানে তো সিসি ক্যামেরা থাকে উপরে। তো আমি বললাম যে মানে আমরা খুব একটা কথাও বলতাম না দুইজন, ইশারা ইঙ্গিতে। আবার কখনো মানে পায়ে বেশি ব্যথা লাগতো যখন, মানে টাইমটা তো মোটামুটি অনেকক্ষণ, দুপুর থেকে রাত 11টা পর্যন্ত কোনো চিকিৎসা নাই। পরের দিন কখন আপনাকে কোর্টে তুললাম? আমি আসতেছি। তো ওসি রুমে ডাকা হলো, ওসি রুমে ডাকা হলে আমরা দুইজনই গেলাম। আমি দাঁড়াইতে পারতেছিলাম না, দুইজন পুলিশ দুই সাইড দিয়ে ধরে আমাকে দাঁড় করা রাখছিল। আর মিনহাজও স্বাভাবিকভাবে দাঁড়াইছিল। তখন ওসি আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে মানে নাম পরিচয়, বাবার নাম, বাবা কি করে, মা কি করে, ভাই বোন, ফ্যামিলি কোথায় থাকে, আমি কোথায় থাকি, মানে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদটা গ্রেফতারের পরে হয় সেটা জিজ্ঞাসা করতেছিল। তখন আমরা তো সাংগঠনিক পরিচয় কেউ দেই নাই, আমারও প্রিভিয়াস পোস্ট ছিল। আমার যখন জিজ্ঞাসা করছে তোমার পোস্ট কি, আমি বলেছিলাম যে ভাই আমার তো কোনো পোস্ট নাই, আমি সাধারণ শিক্ষার্থী। তো সাধারণ শিক্ষার্থী ছাত্রদলের মিছিলে কি করতেছিল? তোমাদেরকে তো আমি নিজে ধরে আনছি ছাত্রদলের মিছিল দেখিয়া, দুজনকেই। তো অনেক চাপাচাপির পরে যখন আমরা স্বীকার করতেছিলাম না সাংগঠনিক পরিচয় এবং আমাদের মানে আমরা যেখানে মিছিলে আসছি ওইটাও যখন স্বীকার করতে, ওইভাবে স্বীকার আমরা বুঝাইতে চাইছিলাম আমরা সাধারণ ছাত্রদের সাথে নামছিলাম, এরকম মানে আমাদের এই প্রশ্ন এরকম ছিল। তখন ওসি ডিসিশন নিল, মানে যে ওসি যে তদন্ত থাকে, মানে ওসি তো দুইজন থাকে এখন। তো ওসি তদন্তকে বলতেছিল যে ওরা এভাবে জিজ্ঞাসা করবেন, স্বীকার করবে না। ওদেরকে আমাকে যখন মানে বলছিল তুমি কোথায় পড়াশোনা করো, তখন আমি বলছিলাম আমার ইউনিভার্সিটি, উত্তর ইউনিভার্সিটির নাম বলেছিলাম। তখন বলছে যে নাইমকে যে উত্তরের যে নির্বাচন করে জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীরের গানম্যান। আর ওই মিনহাজ যেহেতু তেজগাঁও কলেজে পড়ছে, তেজগাঁও উত্তর অঞ্চলে পড়ছে, উনি এভাবেই বলতেছে তেজগাঁও তো উত্তরে পড়ছে। তো পাশের আরেক অফিসার বলছে জি স্যার। তো মিনহাজকে উত্তর ছাত্র দলের যে প্রেসিডেন্ট যিনি আছেন তার গানম্যান হিসাবে দুইটা অস্ত্র দেয়, কালকে চালান করে দাও। রাইট। এটা আমাদের সামনে বলা হলো যে দুইজনকে দুটো অস্ত্র দেখায় তাদেরকে অস্ত্র মামলায়। তখন মানে আমি কিন্তু খুব একটা বিচলিত না, কারণ এর আগে আমি ডিমান্ড ফেস করেছি, আমি জানি প্রসিডিংটা কি জানা। আমার কথা হইছে ভাই অস্ত্র দেওয়া হোক, গোলা বারুদ দেওয়া হোক, কামান দেওয়া হোক, যা ইচ্ছা পারুক দেখ, আমার কোনো আপত্তি নেই, আমাকে কারাগারে প্রেরণ করা। এটা হচ্ছে আমার মানে আমি এইখান থেকে এইটা আমার সেফ না। এরপরে গেল, যাওয়ার পরে আমি যখন হাইটে যাইতেছিলাম তখন পা একবারে যে পায়ের এই জায়গা একবারে মানে ফুলে গিয়েছিল পুরা পায়ে। তো ওসি কাউকে মনে হয় কোনো এক অফিসারকে বলতেছিল যে দাঁড়াও। তো দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি যে ওকে চিকিৎসা দিয়ে নিয়ে আসো। এটা কেন মনে হলো আমি জানি না, হয়তো বা সাধারণ ছাত্র হিসাবে পেয়েছি, আমার কাছে এটা মনে হয়েছে আর কি। তো আমাকে নিবে হসপিটালে, কোন হসপিটালে নিবে, প্রথম বললো মুখ দেয়, তারপরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে ট্রিটমেন্ট করার জন্য উনি আমাকে বলতেছিল যে আপনার কি মানে এখানে কোনো ইয়া আছে কিনা, মানে আপনার কি প্রবলেম হইতেছে, আপনার কোনো চিকিৎসার পছন্দের জায়গা আছে না, এইভাবেই প্রশ্নটা করেছিল। তখন আমি বলছি ভাই মুখটা না নিয়ে ঢাকা মেডিকেলে নিলে মনে হয় ভালো হয়। তখন ঠিক আছে ঢাকা মেডিকেলেই ডিসিশন হলো। তো ডিসিশন আমাদের মানে সবাই রেডি হইতেছিল,
রেডি হইতেছিল, এর মধ্যে ওসি আবার আসছে, এই তোমরা সবাই রেডি? হ্যাঁ রেডি স্যার। তো তোমরা কিন্তু এক গাড়ি সামনে দেয়, ওর মানে যে গাড়িতে নিবা এই গাড়ি থাকবে মাঝে, এক গাড়ি সামনে থাকবে, এক গাড়ি পিছনে থাকবে। কারণ কোনো কারণে যদি রাস্তায় মানে আন্দোলনরত ছাত্র বা যারা পায় তারা টের তো পায় চিনে যে, নেবে। আন্দোলনকারীকে গ্রেফতার করে নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ওকে ধরে রাখতে পারবে না, তোমাদের কাছ থেকে চিনিয়ে নিবে, এরকম বলতেছিল আর কি। তখন আমাকে হেলমেট পরানো হলো, বেস্ট পরানো হলো পুলিশের, পরে ওরাই মানে এরপরে পুলিশ আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে। যেটা হয়েছে এটা তো আমাকে বলতে হবে, হ্যাঁ। পুলিশ তো সবাই খারাপ ছিল না বা এখনো না, কখনোই সব জায়গাতেই ভালো মন্দ থাকে। তো আমাকে ওই যে অফিসার ছিল যার নেতৃত্বে আমাকে নেওয়া হলো, তার সাথে সে আমাকে দুই দিক দিয়ে ধরে আবার গাড়িতে বসালো। গাড়িতে বসে যখন গাড়ি ছাড়লো, গুলিস্তানে যখন আসলো গাড়ি, তখন আমি বললাম ভাই আমি তো সন্ত্রাসীও না, আর আমি এখান থেকে পালাবো ওই সিচুয়েশন আমার পায়ের শরীরে নাই, আমার খুব গরম লাগতেছে, হেলমেটটা খুলে দেন, ড্রেসটা খুলে দেন। তো আর কিছু বলে না, ঠিক আছে। দুইজন পাশে যে দুইজন কনস্টেবল ছিল তারা খুলে দিছে, খুলে দেওয়ার পরে আমি মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম, বাতাস মানে অনেকক্ষণ, আর সারাদিন তো কোনো খাবার দাবার কোনো কিছুই ছিল না, একটা টায়ার্ডনেস এর ব্যাপার ছিল, একটা আতঙ্ক ছিল কি হইতেছে সবকিছু নিয়ে একটা মানসিক একটা প্রেসারে ছিলাম। তো আমাকে নেওয়া হলো, আমাকে মেবি 12:15 ঢাকা মেডিকেল, রাত্রে? হ্যাঁ রাতে ঢাকা মেডিকেলে নামানো হলো। আমি ইমার্জেন্সিতে আমাকে নিয়ে তারা ওই দুইজনের উপর ভর করে আমি হেঁটে ঢুকলাম। তো আমার কাছে ভাই ওই দিন যে চিত্রটা মনে হয়েছে, আমরা তো আসলে 71-এর গণহত্যা দেখি নাই, বা ওই মানে ওই ধরনের কোনো কিছুটা ওইভাবে সরাসরি আমরা প্রত্যক্ষদর্শী না, এর আগে আমি কখনো দেখিও নাই শুনিও নাই। বা যে আমরা যে মুভি দেখি, যে যুদ্ধের মুভি দেখি, ওদের যে একটা তমতমে একটা অবস্থা থাকে, কারো হাত নাই পা নাই, এরকম একটা সিচুয়েশন আমি যা দেখলাম মেডিকেল ইমার্জেন্সিতে। মানে একজনটাই বলি, সব তো বলা বা আমার মনে নাই। একজনকে দেখলাম হাত পায়ে চারজন ধরে নিয়ে আসতেছে, ওর শরীরে যা ছিল সম্ভবত পাঞ্জাবি পরানো ছিল, রক্তের জন্য কি কোনো কিছু বোঝা যাইতেছিল না, পুরাটাই লাল হয়ে রয়েছে। আর এই যে হাত সম্ভবত মানে গোলা বারুদ এই টাইপের কিছু একটা লাগছে, হাত উড়ে গেছে। হাত উড়ে যায় এই জায়গাটা থেকে এভাবে নিচে ঝুলিয়ে দিচ্ছে। আমি এটা শুয়ে দেখে যখন দরজাতে ঢুকে তখন আমি দেখতেছিলাম, মানে আমার কাছে পরে মনে হয়েছে যে হ্যাঁ ভাই আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে সবচেয়ে সুস্থ রোগী। আর এইখানে রুগী কতজন আছে, আমি আমার কাছে একজন সাংবাদিকও আসছিল, একজন সাংবাদিক সম্ভবত মানব জমিনের সাংবাদিক ছিলেন এখানে। উনি আমাকে জিজ্ঞাসা, আমার তো হ্যান্ডকাপ পরানো ছিল, হ্যান্ডকাপ, আমি পেশেন্ট। উনি আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে আপনাকে কেন মানে কোথায় থেকে কেন গ্রেপ্তার করা হয়েছে। আমি কিন্তু ওনার কাছে মিথ্যা কথা বলছি, কারণ আমার পাশে তো পুলিশ আছে। হ্যাঁ, আমি ওইখানে যে কথা বলছি শেষ পর্যন্ত আমি ওই কথার উপরেই দিচ্ছি, এই কথা থেকে আমি কখনোই নড়চড় করি নাই। তো আমি বললাম যে ভাই আমি তো পানি দিতে গেছিলাম শিক্ষার্থীদের, আমি মিছিলে গেছি ছাত্রদল, ওইটা আমি এখানে বললে আমার তো এখনো আমি তো পুলিশ কাস্টডিতে আছি আন্ডারে, আমি এটা বলি নাই। তখন বলছে, আমি পরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে আহত সংখ্যা কত, মানে বাইরে কি হয়েছে এটা বুঝার জন্য, এটা বুঝার জন্য। বলছে যে এখন পর্যন্ত 320 আপ আছে, মানে আহত সংখ্যা 320। আহতের মধ্যে আমি কিন্তু সবচেয়ে সুস্থ, আর মানে আমার চেয়ে সবাই বেশি আহত। তো আমাকে ডাক্তাররা জিজ্ঞাসা করলো সবাই, আমি একটা সিম্পিটি পাইছি এই জন্য, আমি যে মানে আমি ছাত্র আন্দোলনে আমার হাতে হাত করা, আর কারো হাতে হাত করা ছিল না, আমি মনে সম্ভবত আমি একমাত্র ছিলাম যে গ্রেপ্তার এবং হাত করা চিকিৎসা দুইটাই একসাথে চলতেছিল। তো ডাক্তাররা অনেকক্ষণ চিকিৎসা করলো, এক পর্যায়ে মানে ওই অফিসার জিজ্ঞেস করলো যে স্যার তার ফিজিক্যাল কন্ডিশন কি। তো ওই ডাক্তার বললো যে আমরা ধারণা করছি, মানে কি লিখলো, টোকেন দেয় না একটা তো অ্যাডমিশনের জন্য একটা প্রাথমিক টোকেন দেওয়া, এখানে আমি দেখলাম যে লেখছে যে ডেঞ্জারাস ইনজুরি, এই কথাটা লেখা। তো পরীক্ষা করলো, এক্সরে করলো, এক্সরে সবকিছু ওরাই পুলিশেই আমার ধৈর্য ধরে সব জায়গাতে করাইছে। তো পরে অবজারভেশনে রাখলো, এক্সরে রিপোর্ট আসার পরে আমাকে আধা ঘন্টা অবজারভেশনে রাখলো। টোটাল মানে কার্যক্রমে প্রায় 1.5 ঘন্টা চলে গেছে, হসপিটালে ছিলাম। তো আমাকে যখন অবজারভেশনে রাখে, আমি একটা বেডে শুইছি, অর্ধেকটা বেডে আমি শুইছি, মানে একটা বেডে 4 জন পেশেন্ট মানে ট্রিটমেন্ট দেওয়া হইতেছে, এরকম হইতেছে। তো আমি অর্ধেকটা বেডে শুইছি, আমার পাটা ওই আপনার আমার বেডটা ছিল ইমার্জেন্সি রুমের একবার পূর্ব পাশে ওয়ালের সাথে, আমার পাটা বেডের উপরে
ডান পাটা রাখা, মানে উপরের দিকে রাখা, কারণ রক্ত সঞ্চালনের এই টাইপের কোন একটা কিছু তারা মনে করতেছিল। পর্যবেক্ষণ করতেছিল। তো আমি আমার যে অর্ধেক বেডে যে শুয়ে রয়েছে, তা উনি আমাকে হঠাৎ জিজ্ঞেস করতেছে, ভাই আপনাকে কেন আনছে? আমি বলছি, ভাই আমি তো আন্দোলনকারীতে এইখানে ছিলাম, আমি তো ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছিলাম, এইখান থেকে আমার ফকিরাপুর জিজ্ঞেস করছে কোন জায়গা থেকে ধরে আনছে। আমি বললাম যে ফকিরাপুর মোড় থেকে। তখন উনি বলতেছে, ওইখানে তো ছাত্র দলের মিছিল ছিল। নিশ্চয়ই পুলিশ কর্মকর্তা। আপনিও বুঝে গেছেন, আমি কিন্তু তখন বুঝি নাই যে উনি পুলিশ কর্মকর্তা। তো আমি বলছি যে এটা আমি জানি না, তবে আমার ওইখান থেকেই ধরছে, কাঁচা বাজারের ভিতর থেকে। আমি গুলিতে যাওয়ার সময় ডিবি আমার ধরে নিয়ে আসছে। তো উনি বললো যে না, আমি পুলিশে চাকরি করি, আমারও একটা মেয়ে আছে, আমার মেয়ে 3 দিন ধরে আমি বন্ধ রাখছি যাতে না বের হইতে পারে, বাসা রুম আটকায় রাখছি। তো আজকে আমার যে ওয়াইফ, সে সকালে খুলে দিছে। ওরা মিছিলে নামছে লালবাগে, আর আমি ওই মিছিলে গুলি করার জন্য আমি আজকে অর্ডার করছি। আমি এখানে আহত হয়েছি, আমার পুলিশের গুলিতে আমি আহত হয়ে আসছি। মানে উনি আমার কাছে এই ধরনের শুয়েছে, দুইজন পাশাপাশি শুয়ে রয়েছে, মানে কথা বলতেছে আর কি, দুজনই। উনি অর্ডার দিছে, ওইখানে গুলি করছে, তার মেয়েও আছে। আপনি জিনিসটা মানে উনি এইভাবে আমার সাক্ষেপ করে উপস্থাপন। আমি বলছি, ভাই কি বলবো এখন, আসলে এটা তো মানে আমরারও কিছু করার নাই, আপনাদেরও কিছু হয়তো বা করার নাই। তো কথা এখানে শেষ হইলো। এর মধ্যে এখনো কিন্তু আমার বাসায় জানে না, বা আমার যে সহযোদ্ধারা বাইরে আছে, হয়তোবা যদি কেউ গ্রেপ্তারের সময় দেখে পায় তাহলে দেখছে, না দেখলে হয়তোবা জানে না। আমি তখন তার আমি জানি না আমি কি গ্রেপ্তার বা কোথাও গুলি গাইছে কিনা, এটাও তো তারা কেউ জানে কিনা, এটা তো আমার কাছে পরিষ্কার ছিল না, বা আমি জানতাম না। তো পাশের বেডে আরেকটা পেশেন্ট, আমি দুইটা ছেলের একই বয়স, পেশেন্টও যে বয়সে, ওই পেশেন্টের সাথে যে বসে রয়েছে সেও একই বয়সে। তো বুঝলাম যে ফ্রেন্ড হবে, যেহেতু আন্দোলন চলতেছে, আন্দোলনে বন্ধু হয়েছে। তখন আমি যে পাশে যে ছেলেটা বসে রয়েছিল, ব্রাক ইউনিভার্সিটি, দুজনেই ছিল। আমি বললাম যে ভাই তোমরা কোথায় ছিল আন্দোলনে? তখন বলতেছে, ভাই আমরা তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, আমরা ব্রাক ইউনিভার্সিটিতে পড়ি। আমি মানে জানলাম যে ব্রাক ইউনিভার্সিটিতে পড়ি, ও আমার বন্ধু, আমি নিয়ে আসছি, ওর গুলি লাগছে পায়। তো এরকম সবাই এখানে যারা আছে সবাই ম্যাক্সিমাম গুলি লাগছে। তো আমি বললাম যে ভাই একটু এদিকে আসছে। আমি বলছি যে আমি তো আমাকে তো গ্রেপ্তারও করা হয়েছে, এখন আমার ফ্যামিলিতে কেউ জানে কিনা আমি জানি না, জানতেও পারে নাও জানতে পারে। তোমার ফোনটা আমি একটা নাম্বার দিই, তুমি ফোনটাতে একটা ফোন দাও। তো আমি আমার ছোট ভাইয়ের নাম্বারটা দিলাম। এই মুহূর্তে আমি কোন নাম্বার মনে করতে পারতেছি না, মানে মনে ঠিক আছে, একটা নাম্বারই মনে ছিল, এটা আমার ছোট ভাই, আপন ছোট ভাই। তো ওর নাম্বারে ফোন দিলাম, ফোন দিলে ওই ফোন প্রথমবার ধরে নাই, দ্বিতীয়বার ধরছে। ধরলে ওই ছেলে বলতেছে, ভাই ফোন ধরছে, আপনি কথা বলবেন না আমি বলবো? তুমি ফোনটা আমার কানের নিচে বালিশের পাশে দাও। তো ফোনটাই কে দেয়, ও তো ওর জায়গাতে বসে দিয়েছে, কেউ বুঝে নাই। আমি আস্তে আস্তে ওর সাথে কথা বললাম যে আমি এখানে আছি, কোনো সমস্যা নাই, একটু ইনজিওর্ড হয়েছে। আমি আমার মতো করে বললাম আর কি, যে আমি যে গ্রেপ্তার হয়েছি বা ওর ট্রিটমেন্ট চলতেছে, ওইটা যাতে অন্তত তারা জানে, বুঝে। হ্যাঁ, তো এইভাবেই শেষ হইলো। ট্রিটমেন্টের পরে গেলাম, আবার নিয়ে আসলো ট্রিটমেন্টে, ইনজেকশন ট্রিটমেন্টটা খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে, কারণ আগে যে ব্যথা ছিল, থানায় যাওয়ার পর আর কোনো ব্যথা ছিল না আমার। এবং ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে আমি থানায় যাই। সম্ভবত থানায় তখন 2টা বাজে, দুইটার দিকে, রাতে 2টার দিকে আমি যাই। তো আমার যে ছোট ভাই ছিল, ও বসে দিছে আমার জন্য, যে ভাই আবার কই নিয়ে গেল, কারণ নাটকের তো কোনো শেষ নাই, ওই অস্ত্র উদ্ধারে যায়, হ্যান যায় তেন যায়, কোনো মানে আন্দোলনে তো একটা মানে আমরা এটা তো জানি কার সাথে কি হয় না, এটা তো আর বলা যায় না। ও বসে রয়েছে, কি রে তুই ঘুমাস নাই? ও ভাই ঘুমাবো কেমন, আপনারা নিচে 2 ঘন্টা হয়েছে, কোনো খবর নাই, ট্রিটমেন্ট দিলে কি 2 ঘন্টা লাগে? তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুই খাস নাই? ও খাইও নাই। তো রাতের খাবার দিছিল মনে হয় ডিম ভাজি, আলু ভর্তা আর ডাল। দুইজনে আবার খাইলাম, দুইজনে ও সব রেডি করে দিছে, আমি দুইজন একসাথে খাইলাম। খাওয়ার পরে একজন যে সেন্ট্রি থাকে, উনি আমার ওষুধ দিল। ওষুধ খাওয়ার পরে মনে হয় 10 মিনিট আমি আর কিছু বলতে পারি না, আমি এখানেই ঘুমাই এখানে হয়তোবা এখানে ঘুমানো, মানে যারা জেলে থাকে ওই জায়গাটা কিরকম থাকে, আপনি কোন সুস্থ মানুষ কোনদিন এনে বসতেও পারবো না। আমি কিন্তু ঘুমায় পড়ছি। তো ঘুমানোর পর তো আমি কিছু জানি না। তো সকালে আমার ঘুম থেকে ডাইকে তোলা হয়েছে, সেন্ট্রি তুলছে, তখন 8:30 বাজে। এর মধ্যে আমি কিচ্ছু বলতে পারবো না। 2টার সময় আমাকে যাওয়ার পরে আমি ওষুধ খাইছি, ঘুমাইছি। আরেকবার ঘুম তুইটা আমার ওই
সেন্ট্রিটা কে তুলছে। ডাকার পরে বলতেছে আপনাদেরকে কোর্টে চালান করা হবে, আপনি একটু আসেন, দুইজনই আসেন, আপনাদের যে আয়ু নিয়োগ করা হয়েছে উনি আপনাদের সাথে প্রাথমিক কথাবার্তা বলবে। তো আমি তো আমার আমার যে পায়ে ব্যথা এটা তো আমার মানে অনেকটা মনে মনেই নাই, নাই। হ্যাঁ। আমি হুট করে উঠতে চাইছি যখন, তখন আমি আবার মানে দাঁড়াইতে পারতেছিলাম না। হ্যাঁ, তখন বুঝতে তো পারছেন তখন যে আমার বুঝতে পায়ে পারছে সমস্যা। সমস্যা। তো আবার ফুলা টুলাও ছিল না, এইগুলা কোনো মানে মোটামুটি ইয়া হয়ে গেছিল আর মানে কি। হাঁটতে লাগছে আর কি সবচেয়ে। যাই হোক, পরে আমি আমাকে নেওয়া হয়, আমরা ইয়াতে দুইজনের হ্যান্ডকাপ পড়ায়, আয়ুর যে নির্দিষ্ট জায়গা থাকে প্রত্যেক আয়ুরই মনে হয় আলাদা ইন্ডিভিজুয়াল একটা রুম থাকে, ওখানে কথা বলে নেওয়া হয়। এখানে নিলে আয়ুর নাম ছিল সম্ভবত ইব্রাহিম, আমি নেম প্লেটে যা মনে হয় আমার, যদি ভুল না করি। তো ইব্রাহিম উনি খুব স্মার্টলি কথা বলতেছিল, মানে আমাদের সাথে খুব মানে ভালো আচরণই করতেছিল। তা আমার কাছে মনে হইলো সকালে রাত্রে বললো ওসি সাহেব যে দিব অস্ত্র, এটিচিউডটা একটু নরম নরম মনে হইতেছে। তো আমার বাবা কি করে, মা কি করে, দুজনই শিক্ষক, আমি বললাম। তারপরে মানে শিক্ষক শোনার পরে আরেকটু নরম হয়েছে। নরম হয়েছে, মনে হয়েছে হয়তো বুঝতে পারছে যে একটা ভালো ফ্যামিলি, ভালো ছেলে আসছে। আমি ছাত্রদল করি, এটাই তো এখনো কেউ জানে না। এস্টাবলিশ না, হ্যাঁ। তো আহ, আমি ওনার সাথে কথা বলতে বলতে আমার হঠাৎ করে জিজ্ঞেস করতেছে চা খাবেন, আমি বলছি, খাওয়া যায়। আমি কিন্তু চা খাওয়ার প্রয়োজনে হচ্ছে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং দেয়া বোঝার জন্য। বোঝার জন্য আমি অফারটা নিলাম, ইচ্ছা করে নিলাম, খাওয়া যায় যেহেতু চা অফার করছে। আমি তো চাটা খাওয়ার পরে চা খাইতেছি, এই মুহূর্তে আমি বলতেছিলাম যে ভাই, আমি ভাই বলতেছিলাম যে ভাই আমাকে তো এখন জেলে না, ইয়াতে নেওয়া, কোর্টে নেওয়া হবে। তা আমার ফ্যামিলির তো ঢাকায় কেউ থাকে না, আমরা কিন্তু, আমি বলি আমরা কিন্তু এখানে, আমরা মানে ঢাকায় আমার সাথে আমরা ভাই বোন একসাথে থাকি, 2 ভাই 2 বোন। কিন্তু থানায় যখন আমাদের জিজ্ঞাসা করা হয়েছে ঢাকায় কে থাকে, আমি বলছি আমি মেসে থাকি, বাসার ঠিকানাও ভুল দিছি, মেসে থাকি, আমার এখানে কেউ নাই। বারবার ফোন মানে বলতেছিল রাতে ওসি যে কেউ কাউকে বলেন আপনি আসতে, এখানে মানে কাউকে বলেন থানায় আসতে। তা আমি বলতেছিলাম যে আমার তো নাই কেউ এখানে, আমি তো এনে পড়াশোনা করি, মেসে থাকি, আন্দোলন আসছি, এইভাবেই মানে অ্যাজ ইউজুয়াল। বাসার যে একটা ঠিকানা, আমি আরো 4 বছর আগে মেসে থাকতাম আমার ভাই বোন ঢাকায় আসার আগে, ওই ঠিকানায়, ওই বাসার ঠিকানায় আপনি ইউজ করতেছেন। আমি যদি আমার বাসার ঠিকানা দিই, আমার বাসায় আমার ছোট ভাই আছে, 2 বোন আছে, 2 বোন সবাই স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট, সবাই না, ছোট ভাই জব করে। তো স্টুডেন্ট মানে ওই বয়সেরই, আমার বয়সের করবে বা করতে পারে, এর আগে করছে। তাই জন্য আমি তো এর আগে 2 বার জেল গেছি, আমার তো একটা এক্সপিরিয়েন্স আছে, পুলিশ সম্পর্কে আমার একটা ধারণা আছে। আমি এই জন্য এইগুলা মানে কোনো কিছুই সত্য বলি নাই থানায়। তো উনি বলতেছে তা আপনি কারে কারে ফোন দিবেন, ঢাকায় কে আছে আপনার? আমি আমার একটা বন্ধুরে ফোন দিব। আমি তো আমার ওই ছোট ভাইয়েরই ফোন দিচ্ছি, আবার ফোন দিচ্ছি, কারণ আমার কোন নাম্বার মাথায় নাই। তো ফোন দিয়ে বললাম যে সাইম, আমার ছোট ভাই সাইম, সাইম আমাকে থানায় কোর্টে নিবে দুপুরের দিকে, তোরা দুপুরের পরে কোর্টে আসিস। মানে আমি যে আমাকে যে কোর্টে নিবে এটা তারা জানলো, বুঝাই দেওয়া হইলো। তারা আসলো কোর্টে নেওয়ার জন্য। কোর্টের থেকে আমাদের কোর্টে নেওয়ার আগে আমাদেরকে মতিঝিল থানায় আমরা কিন্তু মাত্র 2 জন আসামি, এই 2 জন ধৃত আসামি, 2 জন, হ্যাঁ। 2 জন আসামির জন্য কিন্তু একটা মামলা হয়। তো ওনার ফোন দিয়ে আমি কথা বলছি, কথা বলার পরে বললাম যে আমি কি মামলা দিছে এটা তো আর আমি দেখি না, কারণ রাত্রে বলছে যে অস্ত্র মামলা দিবে, যেহেতু সুযোগ আছে বললাম ভাই একটু হাজারটা পড়া যাবে, আমি কিন্তু ল স্টুডেন্ট। তো বলতেছে, হাসতেছে, আপনি হাজার পড়বেন? এই প্রথম কেউ মানে কোনো আসামি হাজার পড়তে চাইছে, আপনি কি বুঝবেন? আমি হ্যাঁ ভাই আমি ল স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে পড়েন, তাহলে ভালোই হলো। তো ধারা দেখলাম যে 149 মানে পেনাল কোডের ধারা, এটা অস্ত্র কোনো কিছুই নাই। আমার একটা কনফিডেন্ট গ্রোথ করলো, ওই আমার সাথে মিন্নাস বসে, ও তো আর বুঝতেছে না। তো আমি মনে মনে খুব খুশি যে অস্ত্র মামলা দিলে তো জামিন হইতে একটু সময় লাগে বেশি, এটা অ্যাটলিস্ট জামিনটা তাড়াতাড়ি হবে। তো গেলাম, আমাদেরকে রেডি করা হইলো, রেডি হইতে বললো, আমরা রেডি হইলাম, আমাদেরকে পুলিশের গাড়িতে তোলা হইলো। পুলিশের গাড়ি আবার এতে আসলো, এটা কি পল্টন থানায় আসলো, কারণ আমরা ওখান থেকে পল্টন থানায় এসে পরে পুলিশ প্রিজন ভ্যানে আমাদেরকে কোর্টে নিবে। আচ্ছা, তো এখানে আসলাম, এখানে আসার পরে আরো পরিচিত অনেককে পাইলাম। আমরা তো এখানে 2 জন ছিলাম, এখানে আসার পরে পরিচিত পাইলাম। এর আগের দিন ওই যে রিজভি পার্টি অফিসে যে হামলা করা হয়েছিল, ডিবিজে একটা নাটক সাজানো হয়েছিল, অস্ত্র আর এই আসামিরা ওইখানে রিমান্ডে আছে, এটা আমি জানি। ভাবলাম যে এখানে তো মানে রিজভি ভাই আছে বা ওই যারা ধরছিল নুমান ভাই,
তারপরে ছাত্রদলে আমাদের সাবেক প্রেসিডেন্ট সবাই আছে, আমি এটা ধরে নিলাম, শ্রাবণ ভাই। তো না, ওদের কেউ কাউরে পাই নাই। তো হঠাৎ করে এক ছোট ভাই ডাক দিল, সাজিদ, ও সেন্ট্রাল ছাত্রগত কমিটিতে সেন্ট্রাল ছাত্রদলের সহ সম্পাদক ছিল। তো সাজিদ সেও মানে ডাক দিল। এরপরে আমি দেখতে পেলাম যে আরেকটু যখন আগে আমাদেরকে একটা রুমে, আলাদা একটা রুমে দুজনকে রাখবে। তো রুমে ঢোকার আগে আমাদের যে ঢাকা উত্তর জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ছিল, আমাদের মানে খুব ক্লোজ বড় ভাই, আগে থেকেই পরিচিত ছিল, নুমান ভাই। নুমান ভাই ডাক দিল। নুমান ভাই খালি গায়ে, একদম খালি গায়ে, মানে তারও এইখানে একটা কথা বললে রেখে, আমরা আমাদেরকে যাদেরকে অ্যারেস্ট করছে এই দিন, মানে কেউ কিন্তু আহত ছাড়া না, হয়তোবা কেউ কম কেউ বেশি, সবাই আহত, সবাই টর্চারিং তো করা নুমান হয়েছে। ভাইয়ের গায়ে কোনো কিচ্ছু নাই, একবারে খালি গায়ে। তো আমি বুঝতেছিলাম না, পরে বললো যে নাইন তোর তোর কই থেকে ধরছে, আমি বলছি, কালকে এখান থেকে। তো আমরা কথা বললাম, কথা বলার পরে আমাদেরকে একই ভ্যানে করে নিয়ে গেল কোর্টে। কোর্টে থেকে আপনাদেরকে ইয়াতে জেলখানায় পাঠালো কখন? কোর্টে আমাদেরকে আপনাদেরকে রিমান্ড চেয়েছিল? জুম্মার নামাজের পরে। ওইখানে আরেকটা কাহিনী, ফ্রাইডে ছিল, ফ্রাইডে ছিল বিশেষ আদালত ছিল, ফ্রাইডে ছিল বিশেষ আদালত ছিল। আর হচ্ছে আপনার ওই আমাদেরকে যে কোর্টে নিবে, আমাদেরকে রেডি কইরা গাড়িতে মানে তুলে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে পুলিশের, কারণ হচ্ছে আন্দোলন চলতেছে। ও আচ্ছা, রাস্তা আন্দোলন চলছে। যদি পুলিশের ভ্যান যায়, প্রিজন ভ্যান যায়, আর এই আন্দোলনকারীরা নিতেছে, এটা তো আমরা তো মানে যদি বাইরেরা জানে, তাহলে তো আর তাদের জন্য সিকিউরিটি ইয়া না। পরে সম্ভবত র্যাবের টিম ফোন করা হয়েছিল, আমি যতটুকু বুঝলাম আর কি, র্যাবের গাড়ি আগে পিছিয়ে, র্যাবের গাড়িতে আমাদেরকে কোর্টে তোলা হয়েছিল। তো কোর্টে উঠলাম, কোর্টে উঠার পরে এইখানে তো সালমান ভাইদেরকে পাই নাই। আচ্ছা, ওইখানে যায় কোর্টে গারদ যে এখানে রাখা হয়, গারদে দেখা হয়েছে সবার সাথে। আপনাদের কোর্টে ওঠানো নাই, গারদে রেখে ওখান থেকে গারদ থেকেই সবাইকে জেলখানায় পাঠাইছে। এপিআর দেখা পরে জেলখানায় পাঠানো হয়েছে, জামিন আর দেয় নাই। তো সবাই একসাথে গেলাম। তো গারদে যায় একটু সবাই আমরা মানে সবাই আমাদের মানে যে নেটওয়ার্ক, আমাদের বিএনপি নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সবাই পায় একটু আমাদের সাহস আচ্ছা। আর এটলিস্ট আমাদেরকে যেহেতু রিমান্ড দেয় নাই, রিমান্ড কিন্তু কাউরে সবাইকে মানে রিমান্ড দিবে কিভাবে? এরা তো আন্দোলন ঠেকানোর জন্য শুধু খালি জেলে, এরা তো আন্দোলন টেকাই পারতেছে না, ওই রিমান্ড দেওয়ার সময় কই। তো সবাইরে নিল, সবাইরে নেওয়ার পরে জেলখানায় এটা কি বলে, জেলখানায় আমদানি রুম বলে। আমি এর আগে কিন্তু আমদানি রুমে প্রথম নেই। আচ্ছা, তো এখানে প্রথম যে চেক আপ করে গেটে, ফার্স্ট চেক আপের সময় বলছে যে আপনারা বিএনপির কারা। তখন বিএনপির শ্রাবণ ভাই, এখানে শ্রাবণ ভাই, নুমান ভাই সিনিয়র ছিল, বললো যে আমরা এই কয়জন। তো আমরা গণার পরে দেখলাম আমরা 14 জন। তো 14 জনটা আলাদা করলো, আমাদের কোন চেক আপ করে নাই। বলছে যে আপনারা যেহেতু মানে রাজনৈতিক দলের নেতাকর্মী, আপনাদেরকে সম্মান করা হবে। সম্মান করা হবে, এটা তো আর তখন বুঝি নাই। সম্মান করা হবে বলতে আমাদেরকে আলাদা বিল্ডিং এ রাখা হবে, নির্জন কারাবাস টাইপের বিল্ডিং আমাদের জন্য অপেক্ষা করতেছে। যে বিল্ডিং এ সেই বিল্ডিং এ আমাদেরকে এই সম্মানটা করলো আর কি। এটা পরে বুঝছি, তখন আমি হাঁটতে পারতেছিলাম না, আস্তে আস্তে সবাই গেলাম। আমি এর আগেও ওই জেল কাটছি। তো আমি দেখলাম যে সেলে নিয়ে গেল, কারণ সাধারণত প্রথম রাতটা জেলের কাটে কিন্তু মানে শুরু হয় গারদ বলে, গারদ দিয়ে শুরু হয়। তো এইখানে নেয় নাই না, আমদানি আমাদের কি মানে সম্মান করে নিয়ে গেল পুরা এক ভবন, শাপলা বিল্ডিং এ। তো শাপলা বিল্ডিং এর যে ভবনটা পুরোই খালি, এই ভবনে কেউ নাই। আমাদের জন্য আমরা যাওয়ার পরে ভবন ওপেন হয়েছে, সবকিছুই একবারে মানে অগুছালো, মানে ময়লা এই টাইপের।